যারা এই বইটা সলভ করে নেবে বিবি কুন্ডু কমার্সের জন্য, অ্যাকাউন্টেন্সির জন্য, কস্টিং এর জন্য, বিজনেস স্টাডিজের জন্য, তারা 90% নাম্বার পাবে। এটা কি সত্যি? একদম সত্যি। যারা এই টেস্ট পেপারটা সলভ করে নেবে এবং প্রত্যেকটা এমসিকিউ কেন হচ্ছে, বাকি 3টে এমসিকিউ দেখে নেবে যেগুলো রং, সেইগুলো ভালো করে বিবেচনা করে নেবে, তাদের কিন্তু 35 আসতে বাধ্য। আমরা প্রত্যেকটা পেজ করার চেষ্টা করব অ্যাকাউন্টেন্সিরই। তাহলে আমরা আজকে প্রথম দিন অ্যাকাউন্টেন্সির মডেল সেট পেপার 1 সেটাকে পুরো সলভ করার চেষ্টা করব। দেখো বেশি কথা কাজ কম হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? বেশি কাজ কথা কম বলে শুরু করে দিতে হবে। প্রথম, which of the following is not a feature of partnership, বলতে হবে। একটা সলভ করবো, বলতে হবে মাখন। কি বলবে? মাখন। তাহলে প্রথম হচ্ছে কোনটা নয়, ফিচার্স নয়। তাহলে দুজন এবং দুজনের বেশি পার্টনার হয়, এটা সঠিক। হ্যাঁ হয়। এগ্রিমেন্ট থাকে, হয়। বিজনেসটা পার্টনাররাই চালায়, একদম হয়। কিন্তু শেয়ারিং অফ প্রফিট এটা যদি বলে দেওয়া থাকে তাহলে ভালো, না বলে দেওয়া থাকলে ইকুয়াল। তাহলে কত নম্বর হবে? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শেয়ারিং অফ প্রফিট। 2 নম্বর বলছে রিটেন ডকুমেন্ট, যেটাতে পার্টনারশিপরা লিখিত পরিত করে নেয় যে আমার পার্টনারশিপ করব, এতদিনের জন্য করব, এত টাকা দিয়ে করছি, দুজন মিলে পার্টনার, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় পার্টনারশিপ ডিড, পার্টনারশিপ চুক্তি। তাহলে বাকি 3টে কোথায় কাজে লাগবে? প্রসপেক্টাস, আর্টিকেল অফ পার্টনারশিপ আর একটা মেমোরান্ডাম অফ পার্টনারশিপ। দেখো প্রাইভেট কোম্পানি খুলতে গেলে এই 3টে ডকুমেন্টস খুব লাগে। মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন যেটাকে বলা হয়, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, প্রসপেক্টার আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এই 3টে ডকুমেন্টস লাগে কি করতে গেলে বাবা? প্রাইভেট কোম্পানি খুলতে গেলে এই 3টে ডকুমেন্টস কিন্তু অবশ্যই লাগবে। এবার আসবো নেক্সট কি দিয়েছে দেখো, এখানে একটা অঙ্ক দিয়েছে, পুরো মাখন অঙ্ক। বলেছে দেখো রিতম ইজ এ পার্টনার অফ এ ফার্ম, হি উইথড্র। এটা কি বলেছে? ড্রয়িংস এর, কিন্তু কোন মেথড? প্রোডাক্ট মেথড। দাদা প্রোডাক্ট মেথড কি করে হবে দাদা? প্রোডাক্ট মেথড তো আমি মাখন করে দেবো। প্রোডাক্ট মেথডে তোমাকে শুধুমাত্র বলতে হবে অ্যামাউন্ট কত টাকা করে দিচ্ছে, মান্থ, এই 3টে জিনিস তোমার থাকলে অঙ্ক পুরো মাখন হয়ে যাবে। প্রোডাক্ট কত টাকা করে তুলছে, ফার্স্ট কত টাকা তুলছে দেখো, ফার্স্ট তুলছে 5000। কবে তুলছে? 1/5 তার মানে ক মাস? আমাদের বই শেষ হচ্ছে 31 মার্চ। আমাদের বই কবে শেষ হচ্ছে? 31 মার্চে আমাদের বইটা খতম হচ্ছে, মানে শেষ হচ্ছে। তাহলে 1/5 থেকে কত গুণ? 5 থেকে একদম 3 অব্দি, 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 4 8 8 + 3 11 মাস। প্রথম হচ্ছে এই কন্ডিশন। 2 নম্বরটা দেখো, 2 নম্বরে কি দিয়েছে? কবে তুলেছে? 8000 টাকা তুলেছে 30/6 6 থেকে 30/6 মানে 30/6 মানে 6টা বাদ দিয়ে দেবো। 7 থেকে মার্চ অব্দি গুণ, 7 থেকে মার্চ মানে কবে থেকে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই থেকে মার্চ, জুলাইটা ধরবো না, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে ক মাস হচ্ছে? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 9 মাস। তাহলে 9 মাস। কত টাকা তুলছে ও তুলছে 8000 টাকা। তারপরে কতজন কত টাকা তুলছে? তারপরে জন তুলছে 10000 টাকা। আগে অ্যামাউন্ট গুলো লিখে নাও ফটাফট। 10000 টাকা। তারপরে জন কত টাকা তুলছে? 6000 টাকা। তারপরের জন কত টাকা তুলছে দাদা? 5 নম্বর জন 12000 টাকা। আর লাস্ট জন কত তুলছে? 7000 টাকা। এবারে ডিফারেন্স গুলো দেখো যে কত মাসের ডিফারেন্স হচ্ছে। একটা 11 মাস, 9 মাস। এই 10000 যিনি তুলছে 8 তুলেছে, 8 9 10 11 12 1 2 3 মানে 7 মাস। এই 6000 তিনি যেহেতু 9 তুলেছেন, 9 মানে 10 10 11 12 1 2 3 মানে 6 মাস। যিনি 12000 তুলেছেন তিনি কত মাস হবে? 3 মাস। আর লাস্ট যিনি 7000 টাকা তুলেছেন সে লাস্ট ডেটে যেদিনকে বই শেষ হচ্ছে সেদিনকেই তুলেছে। তাহলে এখানে জিরো মান্থ হবে। এবার কি করবো আমরা? ইন্টু করে নেবো। কি করবো? ইন্টু 5000 ইন্টু 11 55,000। তারপরে 8000 ইন্টু 9 মানে 72,000। তারপরে 10000 ইন্টু 7 মানে 70,000। তারপরে 6000 ইন্টু 6 মানে 36,000। তারপর 12000 ইন্টু 3 মানে 36,000। তারপরে 0। তাহলে কত হচ্ছে দেখো? তাহলে সব কটাকে যোগ করলে হচ্ছে 2,79,000। সব কটাকে যোগ করে 2,79,000। এগুলো কি করে বেরোচ্ছে দেখো? 5000 এর সঙ্গে 11 ইন্টু, 8000 এর সঙ্গে 9 ইন্টু, 10000 এর সঙ্গে 7 ইন্টু, 6000 এর সঙ্গে 6 ইন্টু, 12000 এর সঙ্গে 3 ইন্টু, 7000 এর সঙ্গে 0 ইন্টু। সবগুলো ইন্টু করলে এই ভ্যালুগুলো আসছে। এগুলোকে কি করছি? এগুলোকে সব যোগ করে দিলাম। এবার প্রোডাক্ট মেথডের নিয়ম কি? প্রোডাক্ট মেথডের নিয়ম হচ্ছে ওই যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটা ইন্টু পার্সেন্টেজ কত দিয়েছে? 12%। 12% মানে 12/100 ইন্টু 1/12। ওই 1/12টা কেন? যখনই প্রোডাক্ট মেথডের অঙ্ক দেবে তখন 1/12 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করে কত আসছে দেখো?
1000 ইন্টু 12% ইন্টু 1/12 2790। উত্তরটা দাঁড়াচ্ছে 2790 এবং এই 2790 অপশনটা আছে সি নম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার 2790। এটা দারুণ অঙ্ক, একদম মাখন, 2 মিনিটে খেলা শেষ, 2 মিনিটে গিলে দেবে অঙ্কটাকে। কি বলেছে, দুজনের ক্যাপিটাল আছে, আরে আজিম এবং প্রান্তিকের দুটো ক্যাপিটাল আছে এবং বলেছে তাদের শেয়ার হচ্ছে 5:4। তারপরে বলেছে যে হোয়াট উইল বি দ্য শেয়ার অফ প্রফিট অফ আজিম এন্ড প্রান্তিক ইফ দ্য পার্টনারশিপ ইজ সাইলেন্ট। আইওসি তে যদি পার্সেন্টেজ না দেয় ভাই, আইওসি মানে ইন্টারেস্ট অন ক্যাপিটালে যদি কোনো পার্সেন্টেজ না থাকে তাহলে কি করবো ভাই, দেবো না। যদি পার্সেন্টেজ না থাকে কোনো, তাহলে দেবো না, পার্সেন্টেজ হবে না। ইন্টারেস্ট অন ক্যাপিটালে বইয়ের মধ্যে কিন্তু 100% পার্সেন্টেজ মেনশন থাকবে, মেনশন না থাকলে আইওসি বসবে না, ক্যাপিটাল অ্যামাউন্ট গুলো বসাবে না ভুল করেও। আইওসি মানে ইন্টারেস্ট, ওর সুদ দেয় আসবে। যদি বইয়ে সুদের পার্সেন্টেজ দেয় 12%, 10%, 8%, 5%, ওটাকে গুণ করবে, যদি না দেয় যাই রামজি কি না ভাই, হবে না, আসবে না। তার মানে কত প্রফিট আছে, 1,35,000 টাকা প্রফিট আছে। তাহলে যদি ভাগ করতে হয় 1,35,000 টাকা কি করে ভাগ করবো, এটা ধরো পিএল এর ঘর, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ঘর, তাহলে বাই প্রফিট লিখি তো আমরা, এই বাই প্রফিটে কত লিখেছে 1,35,000 এবং এই প্রফিটটাই ডিস্ট্রিবিউট হবে কাদের মধ্যে, এটাই ডিভিজিবল প্রফিট, কাদের মধ্যে ভাগ হবে, এটাই ডিভিজিবল প্রফিট, ডিপি মানে ডিভিজিবল প্রফিট, এটাই ভাগ হবে বাকি দুজনের মধ্যে 5:4 রেশিওতে। তাহলে 5:4 মানে 1,35,000 ইন্টু 5/9 75,000, একজন পাবে 75,000 মানে আজিম পাবে 75,000 আর প্রিন্তিক কত পাবে, ও 1,35,000 ইন্টু 4/60,000। কিন্তু তুমি বলে দাদা এখানে অপশন নেই, তাহলে বইয়ে হয়তো ভুল দিয়েছে, কিন্তু একটা অপশন দিয়েছে দেখো এখানে, কিন্তু এটা ভুল হবে, এটা এরকম হবে না। আজিম পাবে 75, প্রিন্তিক পাবে 60,000 টাকা, এটা কিন্তু বইয়ের মধ্যে অপশন ভুল দিয়েছিল বিবি কুন্ডুতে। তাহলে এই অপশনটা একটার মধ্যে একটাও কারেক্ট নয়, কারেক্ট কোনটা হবে, এইটা। আজিম পাবে 75, প্রিন্তিক পাবে 60। কি করে বের করলাম, এই 1,35,000 টাকা যেটা আছে সেটাকে 5/9 করলাম, একবার 1,35,000 ইন্টু 4/9। এই 9টা কি করে পেলাম, 5 প্লাস যোগ করলে কত হয় 4, 5 প্লাস 4 যোগ করলে কত হয় 9। তাহলে 1,35,000 ইন্টু 5/9, 1,35,000 ইন্টু 4/9 করে 75 আর 60 বেরোচ্ছে। মাখন হবে ভাই, চিন্তা করার দরকার নেই। তুমি যে ভুল সবসময় এটা মাথায় রাখবে না, জীবনে অনেক কিছু জিনিস আছে না ভাই। আমি একটা কথা বলি তোমাকে, আমরা অনেক সময় অনেক ঘাটি যে আমার কেন মিলছে না, আমারই কি ভুল, না ভাই, সবসময় তোমার ভুল হবে এর কোনো মানে নেই। ভুল হয় না, ভুল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানো তো। ওরা ভুল করছে, তারা এরকম বলে যে ভুল কোনো মানুষ তোমার জীবনে এলো, তো ভুল মানুষ না এলে তুমি সঠিক মানুষকে চিনবে কি করে। তো ভুল মানুষটাও আসলে জীবনে খুব দরকার সঠিক মানুষকে চেনার জন্য। তো যাই হোক, থ্যাংক ইউ। পূজা আর ডলি দুজনা পার্টনার আছে। উইদাউট এনি এগ্রিমেন্টে পূজা হ্যাজ গিভেন লোন 1 লাখ টু দা ফার্ম। ফার্মকে লোন দিয়েছে কত টাকা, 1 লাখ টাকা। এবারে আমরা জানি, দেখো এটা কিন্তু মনে রাখবে, এই তিনটে জিনিস এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইন্টারেস্ট অন লোন, ম্যানেজার কমিশন আর রেন্ট টু পার্টনার, এই তিনটে জিনিসই হচ্ছে ক্লাস 11-এ পড়ে এসেছি। কোন ক্লাসে, ক্লাস 11-এ। তো ক্লাস 11-এ এগুলো কি বলা হয়, চার্জ এগেনস্ট প্রফিট, এগুলোকে বলা হয় চার্জ এগেনস্ট প্রফিট। কথা বোঝা গেল? তো মনে রাখবে, ইন্টারেস্ট অন লোনে যদি কোনো পার্সেন্টেজ না দেওয়া থাকে তাহলে হামেশা 6% হবে। কত পার্সেন্ট, 6%। এটা মনে রাখবে, ইন্টারেস্ট অন লোনে পার্সেন্টেজ যদি না দেওয়া থাকে তাহলে কত পার্সেন্টেজ হবে দাদা, ইন্টারেস্ট অন লোনে পার্সেন্টেজ না থাকলে 6%। কথা ক্লিয়ার? একদম মাখন করতে হবে জিনিসটা কিন্তু। আর এই তিনটেকে কি বলা হয়, চার্জ এগেনস্ট প্রফিট, ক্লাস 11-এ আসতো। এগুলো কিন্তু পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের আইটেম নয়, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের আইটেম নয়, এটাকে কিন্তু কেটে দাও। এগুলোকে, এটাকে পি অ্যান্ড এল, শুধু প্রফিট অ্যান্ড লসের আইটেম, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের আইটেম নয়। তাহলে যদি 6% হয়, 1 লাখের 6% মানে 6,000 টাকা, অপশন সি। দাগ নাম্বার লাগাও, একদম নেক্সট অঙ্ক চলে যাও। তারপরে বলেছে দেখো 6 নম্বর বলেছে, ওই একই জিনিস আবার 50,000 টাকা লোন আছে, তাহলে 50,000 টাকা ভাই সুদ কত হচ্ছে বলে দাও আগে। 50,000 টাকা সুদ 6% করলে কত হয়, তাহলে 5×6 = 30। 3,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট, 3,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট অন লোন, 3,000 টাকা হচ্ছে সুদ, এবং প্রফিট করেছে কত 90,000 টাকা। তার মধ্যে লোনের ইন্টারেস্টটা ঢুকে আছে 90,000 টাকার প্রফিটের মধ্যে, 90,000 টাকা যে লাভটা আছে
সেই লাভটার মধ্যে 3,000 টাকা ওই ইন্টারেস্ট অন লোন ঢুকে আছে IOL, তাহলে বাকি রইল কত? 87,000, 87,000 টাকা। এই 87,000 টাকা ভাগ হয়ে যাবে অমিত এবং অর্পণের মধ্যে। তুমি বলবে দাদা কোনো রেশিও মেনশন করা নেই, এটাও মনে রাখবে যদি কোনো রেশিও মেনশন না থাকে, রেশিও ইফ রেশিও ইজ নট মেনশন, যদি কোনো রেশিও মেনশন না থাকে তাহলে সবসময় মনে রাখবে 1:1 ইকুয়াল হবে। তার মানে দেখো 87,000 দুটো পার্টনার আছে, ইকুয়ালি ভাগ করলে কত হয়? 43,500, 43,500। অপশন নাম্বার ডি উড়িয়ে দাও, উড়িয়ে দাও, একদম একদম উড়িয়ে দিতে হবে। খেলা ঘোরাতে হবে ভাই। এইটার সময় আর 40 দিন, আর 40 দিন পরে তোমাকে যেন আফসোস না করতে হয়, যদি একটু পড়ে নিতাম তাহলে আজকে খেলাটা আমার দিকে ঘুরতো। এই 40 দিনের খেলাতে যেটা স্যাক্রিফাইস করতে হয় করে দাও, যেই অ্যাপটাকে আনইনস্টল করতে হয় করে দাও, যেই জিনিসটাকে না বলার বলে দাও। বাট এই 40 দিন তোমার 40 দিন, এই 40 দিন ওই মাধ্যমিকে যারা কথা শুনেছিল তাদের 40 দিন। সেই 40 দিনে যদি তুমি নিজেকে চাও যে বদলাতে, তো বদলাও ভাই, কারণ সুযোগ ভগবান একবারই দেয়, বারবার দেয় না, এটা মাথায় রাখবে। কিন্তু এবার আসবো পার্টনার ড্রয়িং করছে, এটা কিন্তু মাথায় রাখবে সুন্দর করে। এই যে ছকটা আমি টেনে দিলাম, মান্থলি, হাফ ইয়ারলি, আরেকটা হচ্ছে এইটা কিন্তু মাথায় রাখবে ভালো করে। এই ছকটা, এই ছকটাকে ভালো করে মাথায় রাখবে। বিগিনিং, মিডিল এবং এন্ড। মান্থলির বিগিনিং হলে 6.5/12, মিডিল হলে 6/12, এন্ড হলে 5.5/12। কোয়ার্টারলি হলে এইটা, মিডিল, এন্ড। এটা খাতার মধ্যে নোট ডাউন করে নাও, মুখস্থ একদম ঝেড়ে করে নাও, কারণ এইখান থেকে কোশ্চেন অবধারিত আসবে আসবে আসবে। ইন্টারেস্ট অন ড্রয়িংস থেকে কোশ্চেন আসবেই। কেমন কোশ্চেন আসবে? এমনি, a partner withdraw beginning of each quarter subject to interest 10%, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস কত হবে? শুনে রাখো আর একটা কথা, মান্থলি দিলে ইনটু 12 করব, কোয়ার্টারলি দিলে ইনটু 4 করব, এবং হাফ ইয়ারলি দিলে ইনটু 2 করব। এগুলো কি বললাম আমি বলি। আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস কি করে বের করব? অ্যামাউন্ট ইনটু 10% ইনটু কত দিয়েছে, সরি, অ্যামাউন্ট ইনটু 4 কেন? কোয়ার্টারলি দিয়েছে বলে, ইনটু 4 ইনটু পার্সেন্টেজ ইনটু বলেছে বিগিনিং, বিগিনিং মানে 7.5/12। ভাই তাড়াতাড়ি ইকুয়েশনটা সলভ করে দাও, আমার জন্য ওয়েট করো না। 4,000 ইনটু 4 ইনটু পার্সেন্টেজ কত দিয়েছে? 10%, মানে 10/100 ইনটু 7.5/12। এই জিনিসটাকে সলভ করে নাও। সলভ করে কত আসছে দেখো, 4,000 ইনটু 4 ইনটু 10% ইনটু 7.5/12 করলে 1,000 টাকা। অপশন আছে, একদম অপশন আছে, 1,000 টাকা অপশন আছে। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে দেখো, নেট প্রফিট বিফোর চার্জিং এনি কমিশন 55,000 টাকা। ঈশা পাচ্ছে 10% কমিশন পাচ্ছে নেট প্রফিটের উপরে, এবং সাদিয়া বলে একজন আছে, সে পাচ্ছে 10% নেট প্রফিট আফটার চার্জিং অল কমিশন। মানে কি দেখো, প্রফিট কত দিয়েছে? প্রফিট দিয়েছে 55,000। সেই 55,000-এর উপরে 10% প্রফিট কমিশন কে পাবে? সেই 10% কমিশন পাবে, এখানে লিখছি না দাঁড়াও, 55,000-এর 10% কমিশন পাবে হচ্ছে কি নাম পার্টনারটার? ঈশা। ঈশা কমিশন পাচ্ছে 10%, তাহলে কত হচ্ছে? 55,000-এর 10% 5,500। তাহলে ভাই কত রিমেনিং রয়েছে? রিমেনিং রয়েছে 49,500। এই প্রফিটটা এখন আমার হাতে পড়ে রয়েছে, এবং বলেছে সাদিয়া বলে একজন আছে, সে কমিশন পাবে 10%, সেও 10% পাবে। ডিফারেন্সটা কোথায়? এই আফটার চার্জিং শব্দটাতে। এই আফটার চার্জিং শব্দটা যখনই দেবে তখনই তোমাকে মাথায় রাখতে হবে সানুদার একটা কথা, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ ডিভাইডেড 100+%। এটা মানে দাদা বুঝলাম না। পার্সেন্টেজ ডিভাইডেড 100+% মানে তোমার কত পার্সেন্টেজ ছিল বাবা? 10%। তাহলে আমি এটাকে মুছে দিই তোমাকে বোঝানোর জন্য। তাহলে কত করবে এখানে? এখানে 10/110।
110 কি করে পেলাম, 100 প্লাস 10, 110। যদি 5% এখানে লেখা থাকতো তাহলে 5/105, যদি 2 লেখা থাকতো 2/102, 3 থাকলে 3/103। কখন করতাম এইটা, যখন আফটার চার্জিং শব্দটা থাকবে। তাহলে আমরা কাটাকুটি করে দেখে নেবো এখানে কত টাকা হচ্ছে। 49,500 ইন্টু 10/110, একদম অ্যান্সার বেরোচ্ছে 4,500। 4,500 আছে, বি নম্বর অপশন একদম দুর্দান্ত ভাবে সলভ হয়ে গেল। সুন্দর করতে হবে না বাবা, সুন্দর যে জিনিসটাকে সুন্দর করে তুমি করবে না, এফোর্টস যেখানে দেবে সেখান থেকে তোমার রেজাল্ট আসতে বাধ্য। তুমি যদি এফোর্টস না দাও রেজাল্ট তোমার আসবে না ভাই, পরিষ্কার কথা। এবার এটা দেখো, লাইফে দুটো জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে জীবনে যেটা করা উচিত, আর জীবনে তোমার যেটা ভালো লাগে। অনেক সময় ভালো লাগাটা নাও করা উচিত হতে পারে। জীবনে যেটা করা উচিত সেই জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিও। ভালো লাগা আজকে থাকবে, আবার ওই দুদিন পরে ওই ভালো লাগাটাই খারাপ লাগায় পরিণত হয়ে যাবে। কিন্তু যেটা তোমার করা উচিত সেটাকে প্রায়োরিটি দিয়ে সিনসিয়ারলি করতে হবে, যে কারণ ওটা উচিত, তোমার জন্য ভালো, তোমার জন্য বেস্ট হবে, সেটা করবে, সেটা অবশ্যই করবে। এবার আসবো ফার্স্টে, ফ্ল্যাকচুয়েটিং মেথডে ক্যাপিটাল অ্যাকাউন্টে ফ্ল্যাকচুয়েট করে টাইম টু টাইম, ইয়েস অর নো? ইয়েস। ক্যাপিটালের ব্যালেন্স কিন্তু ডেবিট বা ক্রেডিটের দু সাইডে আসতে পারে, ফ্ল্যাকচুয়েট করে। আন্ডার দ্য ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড all adjustment such as profit and loss, interest on capital, drawings, interest drawings are recorded directly in the capital account of the partners. Yes, absolutely yes. তাহলে both A and R correct। কেন আমি বলে দিচ্ছি, এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই তোমাদের আসবে। যদি তোমাদের ফিক্সড মেথডে অঙ্ক করতে দেয় তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট অ্যাকাউন্ট দুটোকে ওপেন করতে হয়। মেন কোথায় খেলা হয়, কারেন্ট অ্যাকাউন্টে। ফিক্সড যদি বলে দেয় তাহলে কারেন্ট অ্যাকাউন্টে মেন খেলা হয়। যদি ফ্ল্যাকচুয়েটিং মেথড বলে, ফ্ল্যাকচুয়েটিং মেথড যদি বলা হয় তাহলে একটা অ্যাকাউন্টই তার জন্য নির্দিষ্ট করা আছে, যেটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেইখানে সবকিছু আছে। তাহলে ফ্ল্যাকচুয়েটিং এর মধ্যে এগুলো আছে, হ্যাঁ। ফ্ল্যাকচুয়েটিং এর ব্যালেন্স হেরফের বা ডেবিট বা ক্রেডিট হয়। এবার আসবো ভাই, এটা যে পাস্ট অ্যাডজাস্টমেন্টের অঙ্ক। এ আর বি এর পার্টনারশিপ আছে ইকুয়ালি, তাদের ফিক্সড ক্যাপিটাল বলে দিয়েছে যে ভাই ফিক্সড মানে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে 1,00,000 এবং 50,000। পার্টনারশিপ ডিড ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে 10% এবং এটাকে ভাগ করতে হবে। দেখো তাহলে আমাকে কি করবো, এখানে ছক টেনে নেবো। এ আর বি দুটো পার্টনারের নাম লিখে নিলাম। আইওসি মনে করে দেখো, কারেন্ট অ্যাকাউন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্টের কোন দিকে হয়, ক্রেডিট দিকে। তুমি বলে দাদা ডেবিট দিকে হতো যে, ওটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, পিএনএল অ্যাপ্রোপ্রিয়েশনে ডেবিটে বস্তু টু আইওসি, কিন্তু পার্টনার্স ক্যাপিটালে আইওসি বস্তু ক্রেডিটে বাই আইওসি বলে। তাহলে পার্টনার্স ক্যাপিটালের পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি আইওসি কে লিখবো ক্রেডিটে। কত বলেছে, 10% করে। 1,00,000-এর 10% হচ্ছে 10,000 টাকা, আর 50,000 10% হয় 5,000 টাকা। আর একটা ঘর করবো এখানে ছোট করে, টোটাল 10 আর 5 প্লাস করলে কত হয়, 15,000 হয়। 15,000 লিখলাম। আইওসি মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এবার লিখবো লেস ডিভিশন বলে আমরা এটাকে ভাগ করে দেবো ইকুয়ালি। কোনটাকে, এই টোটালটাকে 15,000কে ইকুয়ালি যদি ভাগ করে দিই তাহলে কত হয়, একজন পাবে 7,500 আরেকজন পাবে 7,500। 15,000 সলভ হয়ে গেছে। এবারে এইখানটা দেখো ভালো করে, 10,000 থেকে 7,500 মাইনাস করলে 2,500 দাঁড়ায়, আবার 5,000 থেকে 7,500 মাইনাস করলেও 2,500 দাঁড়ায়। এবারে বুঝবো কি করে যে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। এই ডিভিশনের পাশে লিখে দেবো ডেবিট। কেন, ওপরে যদি ক্রেডিট দিয়ে শুরু হয় নিচে ডেবিটে শেষ হবে, ক্রেডিট দিয়ে শুরু হলে ডেবিটে শেষ হবে। এবারে বলো 10,000-এ বেশি দল ভারী না 7,000 বেশি দল ভারী? দল ভারী যার হবে সেই এখানে যেটা হবে। মানে যদি ধরো 10,000-এর ভ্যালু বেশি থাকে, 7,500 কম ভ্যালু, 10,000 বেশি ভ্যালু, সাইন কি আছে, ক্রেডিট, তাহলে অ্যান্সারটা হবে ক্রেডিটে। বলে এবারে 7,500 বেশি না 5,000 বেশি? তুমি বলবে দাদা 7,500, 7,500 সাইন কি, ডেবিট, তাহলে ডেবিট। তাহলে এটা কি করছি, ফিক্সড মেথড, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে।
তাহলে কি করব, বি's কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু এ's কারেন্ট অ্যাকাউন্ট, কত টাকা হবে 2500 টাকা, 2500, তার মানে কি হবে, বি's কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু এ's কারেন্ট অ্যাকাউন্ট, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলে দেখো, স্বস্তিকা ইজ এ পার্টনার অফ এ পার্টনারশিপ ফার্ম, she withdraw a fixed sum beginning of each month, ইন্টারেস্ট 10%, এবং সে লাস্টে দেখছে তার ইন্টারেস্ট পাচ্ছে, সে শুধু ইন্টারেস্ট পাচ্ছে 2600 টাকার। ফর্মুলাটা কি, আইওডি বের করা, ইন্টারেস্ট অন ড্রয়িংস বের করা, অ্যামাউন্ট ইনটু বিগিনিং অফ কি বলেছে ইচ মান্থ 12 ইনটু পার্সেন্টেজ কত 10% ইনটু কত মাসের জন্য বলেছে বিগিনিং, বিগিনিং মানে 6.5/12। এবারে আইওডির অ্যান্সার দিয়ে দিয়েছে, ইকুয়েশনটা সাজাতে হবে তোমাকে, 2600 ইকুয়ালস টু অ্যামাউন্ট ইন্টু 12 ইন্টু 10/100 ইন্টু 6.5/12। এবার এটাকে সাজিয়ে নিয়েছি, এবার এটাকে সলভ করব। 2600 ইন্টু 1/12 ইন্টু 100/10 ইন্টু 12/6.5, এটাকে সলভ করে নাও। এটিকে 10 10 10 কেটে গেল, 12 12 কেটে গেল, 5 একে 5, 5 3 15, 5 13 2 200, তার মানে 4000 টাকা। 4000 টাকা সে প্রত্যেক মাসে 4000 টাকা পিএম মানে প্রত্যেক মাসে সে ড্রয়িংস করেছিল, সেই জন্য সে 2600 টাকা সুদ পেয়েছিল। তাহলে 4000 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি এই ফর্মুলাটা নামাতে হবে, ফর্মুলাটা, এই ফর্মুলাটা নামিয়ে দিলে আইওডির অ্যান্সার দিয়েছে, অ্যামাউন্টটা দেয়নি, অ্যামাউন্টটা আমরা বের করে নিলাম। এইভাবে কিভাবে, এই 2600 দিকে নিয়ে চলে এলাম, এই সব কটাকে 2600 দিকে নিয়ে চলে এলাম, এই সব কটাকে ইকুয়ালস টু এই দিকে এলে কি হবে, সব কটা ঘুরে যাবে, উল্টো হয়ে যাবে, 12 আছে 1/12, 10/100 আছে 100/10, 6.5/12 আছে 12/6.5, ব্যাস সলভ হয়ে যাবে। এরপরে কি দিয়েছে দেখো, 3000 টাকা বিগিনিং অফ ইচ মান্থ 6 মান্থের জন্য, 6 মান্থের জন্য, 6 মান্থের জন্য তাহলে কত হয় জানো, 6 মান্থের জন্য হয় 3.5/12, বলেছে 6 মান্থের জন্য। তাহলে করে নাও, 3000 6 মাসের জন্য বলেছে, 6 ইন্টু 6 কেন 6 মাসের জন্য, পার্সেন্টেজ কত দিয়েছে, পার্সেন্টেজ দিয়েছে 8%, 8/100 আর ইন্টু 3.5/12, 3.5 কেন 6 মাসের জন্য বলেছে, তাহলে 3000 ইন্টু 6 ইন্টু 8% ইন্টু 3.5/12, তাহলে কত হচ্ছে 420, অপশন নাম্বার কত এ। এবার বলবে দাদা 3.5টা কি করলো, দেখো তোমাকে বলে দিচ্ছি, বলেছে ফার্স্ট কত বলেছে, বিগিনিং অফ ইচ মান্থ ফর দ্য 6 মান্থ এন্ডিং 31st মার্চ, মানে লাস্ট থেকে 6 মাস, 6 আর 12 করে 3.5, লাস্ট প্রথম মাসটা আর লাস্ট মাসটা যোগ করে যেটা আসবে সেটা দিয়ে ডিভাইডেড বাই 2 করে দিতে হবে, তাহলে তোমার 3.5 চলে আসবে। দেখো 6 মান্থটা কি করে হবে, তাহলে দেখো আমরা কি করে জানি, 12 11 10 9 8 7 6, এই 6 থেকে কাউন্ট করবো, 6 5 4 3 2 1, মানে আমাদের এপ্রিল থেকে মার্চ অব্দি 12 মাস, মে থেকে মার্চ অব্দি 11 মাস, জুন থেকে 11 মাস, এরকম করে 9, জুলাই থেকে 11 মাস 10 মাস, তো এরকম দেখি লাস্ট 6 মাসের, প্রথম হচ্ছে 6, লাস্ট হচ্ছে 1, 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 7/2 করলে 3.5 হয়, সেজন্য আমরা 3.5/12 করলাম। এরপর আসবো নেক্সট অঙ্ক। নেক্সট দেখো বলেছে গুডউইল ইজ এ কনসিডার অ্যাজ এ ইনট্যাঞ্জেবল অ্যাসেট নট অ্যাজ এ ফিকটিসিয়াস অ্যাসেট, গুডউইলকে কিন্তু কোনোদিনই ফিকটিসিয়াস অ্যাসেট বলা হয় না। এবার বলবে দাদা ফিকটিসিয়াস অ্যাসেট মানে কি, এফ এ মানে ফিক্সড অ্যাসেট হয়ে যাচ্ছে, দাও ফিকটিসিয়াস অ্যাসেট মানে কি, যেই অ্যাসেটের কোনো রিসেল ভ্যালু হয় না, যার নিজস্ব কোনো রিয়েলাইজেশন ভ্যালু হয় না, তাকে বলা হয় ফিকটিসিয়াস অ্যাসেট। যেরকম প্রিলিমিনারি এক্সপেন্সেসের কোনো রিয়েলাইজেবল বা ভ্যালু হয় না, বা ওটাকে সেল করাও যায় না, কিন্তু গুডউইলকে ভ্যালুও আছে, গুডউইলকে সেলও করা যায়, গুডউইলের রিয়েলাইজেশন ভ্যালু আছে, তাহলে তিনটেই আছে, তার মানে 4 নম্বর হচ্ছে অল অফ দিস। এবারে তোমরা একটা কথা মনে রাখবে যে জীবনে যদি দুটো জিনিসে কোনোদিন আঘাত পাও, একটা হচ্ছে আত্মসম্মান আর 2 নম্বর হচ্ছে ব্যক্তিত্ব, এই দুটো জিনিসের জীবনে যদি কোনোদিন কারোর কাছে আঘাত পাও, সেই সম্পর্ক যত দামি হোক না কেন ভাই, বিদায় দিও, ইচ্ছা না থাকলেও বিদায় দিও, কারণ ওই জায়গায় থেকে নিজের আত্মসম্মানটা বলিদান দিও না অন্তত,
তাই ওই দুটো জিনিসে যদি কেউ তোমাকে একবার আঘাত করে পিছন ফিরেও তাকাবে না, বুক ফেটে যাবে, কিন্তু ওই জায়গায় দ্বিতীয়বার পৌঁছাবে না তুমি। এইটা আমি তোমাকে জীবনে শিক্ষা দিয়ে যাচ্ছি। এবার আসবো নেক্সট অঙ্ক। এই পার্টনারশিপ ফার্ম আর্ন অ্যাভারেজ প্রফিট 1 লাখ ডিউরিং দ্য লাস্ট ফিউ ইয়ার্স। নর্মাল প্রফিট বলে দিয়েছে 10%, অ্যাসেট লাইবিলিটি দিয়ে দিয়েছে এইটা। তোমাকে বের করতে বলেছে ভ্যালু অফ গুডউইল সুপার প্রফিটের আন্ডারে when goodwill is valued at 3 years purchase of super profit বলেছে, তাই তো? এবারে আমাকে জিনিসটা বের করতে হবে। তাহলে তোমার ফার্স্ট হচ্ছে অ্যাভারেজ প্রফিট তোমাকে দিয়ে দিয়েছে, যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো লেখো। অ্যাভারেজ প্রফিট তোমাকে দেওয়া হয়ে গেছে কত? 1 লাখ টাকা। বেশ, নর্মাল প্রফিট আমার কি করে বেরোবে? নর্মাল প্রফিট কি করে বেরোয়? নর্মাল প্রফিট বেরোয় ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু রেট বাই 100। এবার বলবে দাদা ক্যাপিটাল এমপ্লয়েডটা কি করে বেরোয়? এই ক্যাপিটাল এমপ্লয়েড বেরোয় কি করে? টোটাল অ্যাসেটের থেকে লাইবিলিটিটাকে মাইনাস করে দাও। টোটাল অ্যাসেট যা আছে তার থেকে লাইবিলিটিটাকে মাইনাস করে দাও, তাহলে আমার কি বেরিয়ে যাবে? ক্যাপিটাল এমপ্লয়েড। টোটাল অ্যাসেট কত আছে? 10 লাখ। 10 লাখ থেকে 1,80,000 মাইনাস করো, 3 3 6 1,80,000, তাহলে কত হচ্ছে? 9 লাখ। 8,20,000। 8,20,000 হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কত? 8,20,000। 8,20,000 রেট কত দিয়েছে? 10%। 10/100, তাহলে কত হচ্ছে উত্তরটা? 8,20,000 10% হচ্ছে 82,000। এই 82,000 কি বেরিয়ে গেল আমাদের? এই 82,000 বেরিয়ে গেল নর্মাল প্রফিট। এবারে বের করবো কি দাদা? সুপার প্রফিট। এবারে সুপার প্রফিট বের করব। সুপার প্রফিট ফর্মুলা কি? অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট কত ছিল আমাদের? 1 লাখ। 1 লাখ মাইনাস 82,000, 82,000। 1 লাখ থেকে 82 চলে গেল, থাকলো কত? 18,000 টাকা। এই 18,000 কি বেরোলো? সুপার প্রফিট। এবারে গুডউইলটা বের করে নাও লাস্ট পয়েন্টে। গুডউইল এসপি ইন্টু নাম্বার অফ ইয়ার্স, মানে সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স। সুপার প্রফিট কত? 18,000। 18,000 ইন্টু নাম্বার অফ ইয়ার্স কত দেওয়া আছে? নাম্বার অফ ইয়ার্স দেওয়া আছে 3 বছর। তাহলে 18,000 ইন্টু 3 করলে কত হয়? 18,000 ইন্টু 3 54,000। 54,000 হচ্ছে উত্তর। 54,000 আছে। এই দেখো এ নাম্বার অপশন। আরে দেখতে পাচ্ছিলাম না, তাহলে হার্ট অ্যাটাক হয়ে গেছিল ভাই। তাহলে কোথায় গেল রে ভাই অপশনটা? এত কনফিডেন্স অঙ্কটা করলাম, তারপর যদি না মেলে পুরো একদম ইজ্জাত কা ফালুদা হয়ে যাবে। এটা হয় ভাই, ঠিক আছে? আমার যে সব অঙ্ক মিলে যাবে তা কিন্তু নাই। আমারও মেলানো অনেক সময় আমার মাথা খাটাতে হয়, তারপরে দেখি ও বাবা এই মিস্টেকটা আমি করেছিলাম। হ্যাঁ, কিন্তু মেলানোর আমি কনসিস্টেন্সি চেষ্টা করি রাখার। এবার আসবো এইটা, এই অঙ্কটা। এই অঙ্কটার তোমাকে কি কোশ্চেন দিয়েছে? এই অঙ্কটা তোমার প্রিন্ট ঠিক করে হয়নি, বুঝতে পেরেছো? এই অঙ্কটা প্রিন্ট তোমার ঠিক করে হয়নি, ভুল হয়ে গেছে। চলো এইটা দেখে নেই। বলেছে এ পাবলিক লিমিটেড অ্যাটলিস্ট কত মেম্বার থেকে? 7টা। ঠিক বলেছে। ম্যাক্সিমামে কিন্তু এর কোনো লিমিট নেই, ম্যাক্সিমামে নো লিমিট। মেম্বার ম্যাক্সিমাম মেম্বার কত হবে পাবলিক কোম্পানির ক্ষেত্রে? 7টা, এবং সরি মিনিমাম 7টা, এবং ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, কোনো ধারা নেই, মানে যত মেম্বার হওয়ার হোক, কোনো চাপ নেই। কিন্তু প্রাইভেটে মিনিমাম মেম্বার 2 জন, আর ম্যাক্সিমাম মেম্বার এখানে ভুল লিখেছে। ম্যাক্সিমাম মেম্বার কত হবে? 200 জন। 200 জন মেম্বার কিন্তু হতে হবে ভাই। ক্লিয়ার? তাহলে 2 আর 200, মিনিমাম 2 আর ম্যাক্সিমাম 200। তাহলে কি হচ্ছে ভাই? 1 নম্বরটা ট্রু, বাট আর ইজ ফলস। আমার তো তাই মনে হচ্ছে। কোশ্চেন নাম্বার 16 সি, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। আর কিন্তু ফেক। এবারে তোমাদেরকে একটা পার্টনারশিপে তাও বলে দিই, দেখো এটা কিন্তু খুব গুলিয়ে যায় ছেলে মেয়েদের। পার্টনারশিপ ব্যবসাতে, পার্টনারশিপে মিনিমাম পার্টনার 2 জন, ম্যাক্সিমাম হচ্ছে 50 জন, 50% বা মেম্বার। মিনিমাম মেম্বার 2 জন আর ম্যাক্সিমাম হচ্ছে 50 জন। এবারে এই 50 জনের আগে 2013-র আগে এটা ছিল 100 জন। 2013-র আগে
2013 কোম্পানিজ অ্যাক্ট হওয়ার আগে ছিল 100 জন। এবং এইটাও ছিল, এইটাও একটা ছিল যে ব্যাংকিং বিজনেসের জন্য সেই ক্ষেত্রে 20 জন মেম্বার ম্যাক্সিমাম ছিল, এবং জেনারেল বিজনেসের জন্য 10 জন ছিল। এই দুটো নিয়মই এখন হাটিয়ে দেওয়া হয়েছে, এই দুটো নিয়মই এখন আর নেই। 2013 কোম্পানিজ অ্যাক্ট পরে এই দুটো নিয়ম হাটিয়ে দিয়ে এই নিয়মটা হচ্ছে মিনিমাম 2 জন ম্যাক্সিমাম 50 জন। তাও তোমাকে যদি বলে ব্যাংকিং ব্যবসার জন্য কতজন, 20 জন, আর জেনারেল ব্যবসার জন্য কতজন, 10 জন। মনে রাখবে এগুলো, ঠিক আছে। আর যদি বলা হয় লেটেস্ট কোম্পানিজ অ্যাক্ট কত সালে চালু হয়েছিল, বলবে 2013। সব থেকে পুরনো 1956, 1956 হচ্ছে সব থেকে ওল্ডেস্ট। এবার হচ্ছে দ্য প্রভিশন অফার ইস্যু অফ শেয়ার্স অ্যাট এ প্রিমিয়াম আর স্টেটেড, কোথায় মেনশন আছে, এটা কোন জায়গাতে মেনশন আছে? এ। কত নম্বর অপশন হচ্ছে? অপশন নাম্বার হচ্ছে এ। এবারে তুমি বলো দাদা 51, 53, 54 এ কি কি মেনশন আছে? 51 এ মেনশন আছে, লিখে নাও, সব করা লিখে নাও, পেমেন্ট অফ ডিভিডেন্ড, in proportion of paid up capital। সেকশন 53 তে কি মেনশন আছে? prohibition on issue of shares at discount, এটা মেনশন আছে। আর সেকশন 54 এ কি মেনশন আছে? ইস্যু অফ sweat equity shares। এই তিনটে ধারা লিখে নাও যে কোথায় কি মেনশন আছে। আমি আবার জুম করে দিচ্ছি তোমাদের জন্য, জুম করে লিখে নাও। পেমেন্ট অফ ডিভিডেন্ড ইন প্রপোর্শন অফ পেড আপ ক্যাপিটাল, prohibition on issue of shares at discount, আর ইস্যু অফ sweat equity shares। ঠিক আছে, এবারে নেক্সট বলেছে ইস্যু অফ ইকুইটি শেয়ার টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার অ্যাট ফ্রি অফ কস্ট ইজ নোন অ্যাজ কি হবে? বি, ফ্রিতে দিচ্ছে বোনাস ইস্যু, কি বলা হবে? বোনাস ইস্যু। বোঝা গেল? বোনাস ইস্যু। এবার 19 দেখো, বলে যে ইস্যু অফ ইকুইটি শেয়ারস টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার এন্ড এমপ্লয় অ্যাট লোয়ার রেট। লোয়ার রেটে কখন দেওয়া হয়? ওই লোয়ার রেটে কখন দেওয়া হবে? লোয়ার রেটে দেওয়া হবে ভাই রাইট শেয়ারে, রাইট শেয়ার বা রাইট ইস্যু, রাইট শেয়ার বা রাইট ইস্যুতে লোয়ার রেটে শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হবে। এবারে নন ইস্যু শেয়ারস মানে কি? যাদের ভোটিং রাইট থাকে না, যাদের ভোটিং রাইট থাকে না, যাদের কোনো ভোটিং রাইট থাকে না তাদেরকে নন ইস্যু শেয়ারস বলা হয়। আর জেনারেল শেয়ারস কাকে বলা হয়? নর্মাল শেয়ারস, যারা শেয়ারস কিনছে, ডিভিডেন্ড পেমেন্ট হচ্ছে, টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এবারে এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কোম্পানি ক্রিয়েট করতে গেলে কোন স্টেজটা আগে আসে? কোন স্টেজটা আগে আসে? প্রথমে আসে ইনকর্পোরেশন, সরি প্রথমে আসে প্রমোশন, ইনকর্পোরেশন, তারপরে হচ্ছে ক্যাপিটাল সাবস্ক্রিপশন, তারপর কমেন্সমেন্ট অফ বিজনেস। প্রমোশন, ইনকর্পোরেশন, ক্যাপিটাল সাবস্ক্রিপশন, আর তারপর হচ্ছে কমেন্সমেন্ট অফ বিজনেস। তাহলে কি কি বললাম? প্রমোশন, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রমোশন 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর হচ্ছে ইনকর্পোরেশন, 3 নম্বর হচ্ছে ক্যাপিটাল সাবস্ক্রিপশন, আর লাস্ট হচ্ছে ভাই কমেন্সমেন্ট অফ বিজনেস।
এই স্টেপটা মনে রাখবে। তার মানে অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রমোশন, ফার্স্ট হচ্ছে প্রমোশন, এটা 2 হচ্ছে ইনকর্পোরেশন, 3 হচ্ছে ক্যাপিটাল সাবস্ক্রিপশন এবং 4 হচ্ছে কমেন্সমেন্ট অফ বিজনেস। এই 4টে ধাপে একটা কোম্পানি খোলা হয়। এবার দেখো 21 নম্বর, গোপাল ইস্যুড 5000 ডিবেঞ্চার অফ 100 ইচ এট এ প্রিমিয়াম অফ 10%, রিডেমেবল এট পার, আইডেন্টিফাই দ্য কারেক্ট জার্নাল এন্ট্রি। রিডেমেবল এট প্রিমিয়াম, তার মানে জার্নাল এন্ট্রিটা কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কত পার্সেন্ট ডিবেঞ্চার? 12% ডিবেঞ্চার, টু প্রিমিয়াম অন রিডেমশন, প্রিমিয়াম অন রিডেমশন হবে ক্রেডিটে। আর প্রিমিয়াম অন রিডেমশন যখনই আসবে ভাই, তার একটা ছোট্ট বোন আসবে, সেটা হচ্ছে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। এটা কোথায় আছে? ডেবিটে। এবারে আমরা খেলাটা দেখে নিই। খেলাটা কি বলেছে? 5100 করে দাম, 100 হচ্ছে, তাহলে 5100 করে দাম হচ্ছে মানে 5 লাখ। 5000 ইন্টু 100, আর প্রিমিয়াম কত বলেছে? 5000 ইন্টু 10 মানে হচ্ছে 50,000 প্রিমিয়াম। এই প্রিমিয়ামটাই মানে এখানে লসে ঢুকে যাবে 50,000 টাকা, আর ব্যাংকে ঢুকে যাবে 5 লাখ টাকা। তাহলে কি বলেছে দেখো, কোন অপশনটা হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার 50,000, ঠিক করেছি। হ্যাঁ, 12% ডিবেঞ্চার 5 লাখ, আর প্রিমিয়াম অন ইন্টারেস্ট 50,000। তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন? ও সরি 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 সরি, এটা একটা ভুল হয়ে গেছে, একদম ভুল হয়ে গেছে। এটা দেখো ভাই ভালো করে, রিডেমেবল এট পার বলেছে, ইস্যুতে প্রিমিয়াম আছে, ইস্যুতে প্রিমিয়াম, রিডেমেবল এ পার। তাহলে কি হওয়ার কথা? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার টু সিকিউরিটি প্রিমিয়াম। তাহলে কি হবে? 5000 ইন্টু 100 মানে 5 লাখ, 5000 ইন্টু 10 মানে 50,000, আর এখানে কত হবে? 5,50,000। তার মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। মনে রাখবে অপশন হচ্ছে এ কারেক্ট, কারণ রিডেমেবলে কি আছে? পার্ট আছে। আমি দেখছিলাম রিডেমেবলে প্রিমিয়াম, সরি, এক্সট্রিমলি সরি এটার জন্য। তারপরে তো বলছে ডিবেঞ্চার হোল্ডার আর এন্টাইটেল টু রিসিভ ইন্টারেস্ট, কোন ইন্টারেস্ট পায়? কোন ইন্টারেস্ট পায় আমাদের? আমাদের 22 নম্বরে মনে রাখবে ফিক্সড প্রিডিটারমাইন রেট পায়। ওদের অলরেডি ফিক্সড করা থাকে যে তুমি এর বেশি কিন্তু ইন্টারেস্ট পাবে না, এর বেশি সুদ তুমি পাবে না। এরপর এটা দেখো কি দিয়েছে, দেখো এটা একটা ধাঁধার মতো দিয়েছে যে 20 লাখ টাকা যদি একটা অ্যাসেট কেনে, 25 লাখ টাকা যদি পারচেস কনসিডারেশন হয়, তাহলে 5 লাখ টাকা শর্ট পড়বে ডেবিট সাইডে। তার মানে কি বলেছে? বিল্ডিং ডেবিটে হবে টু ওই পারচেস কন্ডিশন মানে ইসা হবে, ইসা লিমিটেড। এর ঘরে 25 লাখ টাকা যদি হয় আর বিল্ডিং এ যদি 20 লাখ টাকা হয়, তাহলে ডেবিট সাইডে 5 লাখ টাকাটা শর্ট পড়ছে, ওই টাকাটা কি বলে বলবো? গুডউইল। ওই টাকাটা কি বলে হবে? গুডউইল। তার মানে এটা হবে 4, A4 আসছে অপশন এখানে। চলো ঠিক আছে, A4 এখানেও আছে, বিও আছে, সিও আছে। আচ্ছা, বি পারচেসের বিল্ডিং 20 লাখ টাকা, পারচেস কনসিডারেশন বলছে 18 লাখ টাকা। তার মানে 20 লাখ টাকা আর একটা কন্ডিশন দিচ্ছে, বিল্ডিং ডেবিট, বি লিখলাম, হ্যাঁ, ডেবিটে 20 লাখ টাকা আছে। চলো, ফারদিনকে দেওয়া হচ্ছে 18 লাখ, তার মানে শর্ট পড়ছে ক্রেডিট সাইডে 2 লাখ টাকা। এই ক্রেডিট সাইডের টাকা যদি শর্ট পড়ে, তাহলে কি বলা হয়? ক্যাপিটাল রিজার্ভ। যদি টাকা ক্রেডিট সাইডে টাকা শর্ট পড়ে, তাহলে কি বলা হয়? ক্যাপিটাল রিজার্ভ। তাহলে বি এরটা 1, ভেরি গুড, বি এর 1 পেয়ে গেছি আমরা, বি এর 1 হয়ে গেছে। এরটা হয়ে গেছে 4, এটা বুঝে গেছি। এবার দেখি অন রিডেমশন অফ ডিবেঞ্চার দ্য ব্যালেন্স অফ ডিবেঞ্চার্স রিডেমশন রিজার্ভ ট্রান্সফার টু, এটা কোথায় হয়? এটা ট্রান্সফারটা হয় জেনারেল রিজার্ভে। মনে রাখবে
ডিবেঞ্চারের রিডেমশন রিজার্ভটা কোথায় ট্রান্সফার হয়? জেনারেল রিজার্ভে। আর লস অন ইস্যু অফ ডিবেঞ্চার এটা রাইট অফ হয়, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার রাইট অফ হয়, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার রাইট অফ হয় কোথায়? না স্টেটমেন্ট প্রফিট এন্ড লসে। তার মানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে সম্পূর্ণ ঠিক উত্তর। দেখে নাও একবার। আচ্ছা বলো তো এবারে, ডিবেঞ্চার হোল্ডার আর দ্য ক্রেডিটার্স অফ দ্য কোম্পানি, এটা কি ঠিক? ডিবেঞ্চার হোল্ডাররা কি আমাদের ক্রেডিটার্স? একদম ঠিক, অপশন নাম্বার ওয়ানটা ঠিক। ডিবেঞ্চার ইজ ইস্যুড বাই এ কোম্পানি আর শোন অ্যাজ এ নন কারেন্ট অ্যাসেট ইন দ্য ব্যালেন্স শিট। ডিবেঞ্চার তো নন কারেন্ট অ্যাসেট পড়ে না, ডিবেঞ্চার তো নন কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে না, পড়ে? ডিবেঞ্চার নন কারেন্ট অ্যাসেটের মধ্যে একদমই না, ডিবেঞ্চার নন কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে না। এবার তোমাকে বলেছে কোশ্চেনটা কি, ডিবেঞ্চার হোল্ডার্স আর এন্টাইটেল টু রিসিভ ইন্টারেস্ট। হ্যাঁ এটা হচ্ছে না, দুইয়েরটা হচ্ছে না, চলো দুইয়েরটা হচ্ছে না, হ্যাঁ ইন্টারেস্ট হচ্ছে, এটা হয়ে যাচ্ছে, হচ্ছে। আর একটা আছে কি, কনভার্টেবল ডিবেঞ্চার মিন দোজ ডিবেঞ্চার উইচ ক্যান বি কনভার্টেড ইনটু ক্যাশ। না ভাই এটা ভুল, তার মানে 2 আর 4 ভুল, তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো এটা, দ্য শেয়ারস উইনি অন উইচ ক্যাপিটাল মানি ইজ রিফান্ডেড এট আ ফার্স্ট লিকুইডেশন অফ কোম্পানি। লিকুইডেশন হলে মনে রাখবে সব থেকে আগে পাই প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা, প্রথম কারা পাই? প্রেফারেন্স শেয়ারসরা, ফার্স্ট পাই প্রেফারেন্স শেয়ারস, সেকেন্ড পাই হচ্ছে ডিবেঞ্চাররা, ডিবেঞ্চার হোল্ডার যারা আছে, আর লাস্ট পাই হচ্ছে ইকুইটি শেয়ারসরা। যখন কোম্পানি ক্লোজ হবে যত রকমের প্রফিট মানে যতটা অধিকার আছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার তার আগে পাবে, তারপর ডিবেঞ্চার হোল্ডাররা পাবে, তারপরে মালিকরা পাবে। তাহলে কি বুঝলাম, যে প্রথম আগে কারা পাবে? প্রেফারেন্স শেয়ারসরা, তারপর ডিবেঞ্চাররা, তারপর ইকুইটি শেয়ারসরা। কিন্তু এখানে তোমার বইয়ে অপশন দিয়েছে ডেফার্ড শেয়ারস, কিন্তু এটা হবে না, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রেফারেন্স শেয়ারস হবে। ঠিক আছে, বলেছে এক্সটার্নাল ইউজার, এক্সটার্নাল ইউজার মানে কি? বাইরের লোক। কারা? কোম্পানির মধ্যে বাইরের লোক কারা হবে? বাইরের লোক হবে ক্রেডিটার্স, দেনাদাররা। তাহলে অপশন নাম্বার ডি। এটা দেখো কত নম্বর কোশ্চেন, 27। 27 এটা দেখো কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস আর দ্য এক্সটার্নাল মেম্বার্স অফ দ্য কোম্পানি, analysis of financial statement are significant for both external and internal member of the company। একদম ঠিক, ওটাও ঠিক, independent directors are the external member of the company, financial statements are accepted as a valid evidence in the court of law, lenders are not likely to know the short term liquidity position of the firm। তাহলে এটা মনে রাখবে, এটার অপশন কোনটা হবে? 27 এর অপশন হবে এ, মানে এই দুটো সঠিক আছে আর এই দুটো হচ্ছে ফলস। এবার আসবো তারপর একটা, দেখো কি বলেছে 28 বলেছে when all figure in the balance sheet statement as a percentage of total is called vertical analysis। ভার্টিক্যাল কথার অর্থ কি? ভার্টিক্যাল কথার অর্থ হলো এই সোজাসুজি। তো ব্যালেন্স শিটে যখন দেওয়া হয় সোজাসুজি, হ্যাঁ তো এটা কি ঠিক? এটা ঠিক, এ ইজ এ ট্রু অ্যান্সার। আর কি বলছে, ভার্টিক্যাল ইজ অলসো নোন অ্যাজ কম্পারেটিভ অ্যানালিসিস। ভার্টিক্যালকে কি বলা হচ্ছে? ভার্টিক্যালকে বলা হচ্ছে কম্পারেটিভ অ্যানালিসিস। এটা কি ঠিক? না, আর ইজ এ ফলস হবে, কম্পারেটিভ অ্যানালিসিস বলা হচ্ছে না। ঠিক আছে, দেখো দেখো ভাই, কমন সাইজকে ভার্টিক্যাল বলা হয়, কমন সাইজ ব্যালেন্স শিট, কমন সাইজ ইনকাম স্টেটমেন্টকে বলা হয় ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে লম্বা লম্বি, আর হরিজন্টাল মানে এরকম শুয়ে লম্বা লম্বি যেটা থাকে, এই হরিজন্টাল কাকে বলা হয়? হরিজন্টাল শেপ কাকে বলা হয়? কম্পারেটিভ কে হরিজন্টাল শেপ বলা হয়। কম্পারেটিভ ব্যালেন্স শিট, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টকে কি বলা হয়? হরিজন্টাল। তাহলে ভার্টিক্যাল অ্যানালাইসিস কি? হরিজন্টাল। ভার্টিক্যাল অ্যানালাইসিস কম্পারেটিভ অ্যানালাইসিসটা না, কম্পারেটিভটা কি? হরিজন্টাল। কমনটা হচ্ছে ভার্টিক্যাল, কমনটা কি? ভার্টিক্যাল। নেক্সট, which of the following is a dynamic, which of the one following analysis is a dynamic analysis? ডাইনামিক অ্যানালিসিস কাকে বলা হয়? ডাইনামিক অ্যানালিসিস কাকে বলা হয়? হরিজন্টাল অ্যানালিসিস কে মনে রাখবে, ডাইনামিক অ্যানালিসিস বলা হয়। কাকে বলা হয়? হরিজন্টাল, মানে ডি নাম্বার অপশন, হরিজন্টাল অ্যানালিসিস কে ডাইনামিক অ্যানালিসিস বলা হয়। তারপর বলেছে 30 নম্বর, ড্যাশ ইজ নট দ্য লিমিটেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। হ্যাঁ,
ইন্ট্রা ফার্ম কম্পারিজন, এটা না উইন্ডো ড্রেসিং সাবজেক্টিভ না প্রাইস লেভেল চেঞ্জেস। দেখো এইটাও লিমিটেশন, মানে অসুবিধা, সাবজেক্টিভটা অসুবিধা এবং প্রাইস লেভেল চেঞ্জেসটা অসুবিধা। এটা কিন্তু নয় ইন্ট্রা ফার্ম কম্পারিজন, এটা হবে অপশন, এটা হবে অপশন। এবারে আমরা দেখবো 31 এর অঙ্কটা। দেখো 31 এর অঙ্কটা বলেছে তোমাকে প্রপার্টারি রেশিও বের করতে। প্রপার্টারি রেশিও ফর্মুলা কি আগে এটা দেখে নাও। শেয়ার হোল্ডার্স ফান্ড বাই টোটাল অ্যাসেট হচ্ছে প্রপার্টারি রেশিও ফর্মুলা। এবং এখানে আবার জানতে হবে যে ওয়ার্কিং ক্যাপিটালের কি ফর্মুলা, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। ওয়ার্কিং ক্যাপিটালের উত্তর তোমাকে মেনশন করে দিয়েছে, দেখো 6,50,000 ভ্যালু পুট করলাম, কারেন্ট অ্যাসেট জানি না, কারেন্ট লাইবিলিটি ভ্যালু দিয়ে দিয়েছে 1.5 লাখ, পুট করে দিলাম। এইখান থেকে আমি কারেন্ট অ্যাসেটটা পেয়ে গেলাম 8 লাখ, প্লাস মাইনাস করে আমি 8 লাখ পেয়ে গেলাম। দেখে নাও টোটাল অ্যাসেট কি করে বেরোয়, কারেন্ট অ্যাসেট প্লাস নন কারেন্ট অ্যাসেট। দেখো এখনই আমরা বের করলাম কারেন্ট অ্যাসেট কত, 8 লাখ টাকা, 8 লাখ। আর নন কারেন্ট দেখো তোমার বইয়ের মধ্যে দেওয়া ছিল নন কারেন্ট অ্যাসেটস বলে 12 লাখ। তাহলে টোটাল অ্যাসেট কত পেয়ে গেলাম, 12 প্লাস 8, তার মানে 20 লাখ টাকা হচ্ছে আমার টোটাল অ্যাসেট বেরিয়ে গেল। এবারে আমাকে শেয়ার হোল্ডার্স ফান্ড ওপরের আইটেমটা বের করতে হবে। এটা কি করে বেরোবে, টোটাল অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটি মাইনাস করে দাও। টোটাল অ্যাসেট হচ্ছে 20 লাখ টাকা, কারেন্ট লাইবিলিটি দেখো মেনশন করা আছে এখানে, কারেন্ট লাইবিলিটি হচ্ছে 1.5 লাখ। আর নন কারেন্ট লাইবিলিটি কোনগুলো, এই ডিবেঞ্চারটা আর লোনটা, দুটো মিলে হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি। তার মানে কারেন্ট লাইবিলিটি 1.5 লাখ আর 3.5 লাখ, দুটোকেই মাইনাস করে দেবো কার থেকে, টোটাল অ্যাসেটের থেকে। তাহলে কত দেওয়া আছে, শেয়ার হোল্ডার্স ফান্ড 15 লাখ, তাহলে 15 লাখ হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড 15 লাখ, আর টোটাল অ্যাসেট হচ্ছে 20 লাখ। তাহলে 15 লাখ বাই 20 লাখ করলে কত হয়, 3:4। দেখো অপশনে নেই, বাট এইটাই হবে সঠিক উত্তর, 3:4 হবে সঠিক অ্যান্সার। এবার আসছে নেক্সট, দেখো কস্ট অফ গুড সোল্ড যদি বের করে নাও তাহলে এই অঙ্কটা সলভ হয়ে যাবে। কস্ট অফ গুড সোল্ড কি করে বেরোবে, ওপেনিং স্টক, পারচেস, ক্যারেজ, ওয়েজেস মাইনাস ক্লোজিং স্টক। কি ফর্মুলা, ওপেনিং স্টক, পারচেস, ক্যারেজ, ওয়েজেস মাইনাস ক্লোজিং স্টক, সবেরই ভ্যালু দিয়ে দিয়েছে, ভ্যালুগুলোকে পুট করলাম, 10 লাখ বেরিয়ে গেল কস্ট অফ গুড সোল্ড। তার থেকে কি বের করবো, অ্যাভারেজ স্টক, অ্যাভারেজ স্টক বা অ্যাভারেজ ইনভেন্টরি। ইনভেন্টরি আর স্টক হচ্ছে একই জিনিস, তাহলে অ্যাভারেজ কি করে বেরোয়, ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2। তাহলে ওপেনিং 2,45,000, ক্লোজিং 2,55,000 ডিভাইডেড বাই 2 করলে হয় 2.5 লাখ। এই 2.5 লাখ হচ্ছে কি অ্যাভারেজ। তাহলে ফর্মুলা কি, ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলা কি, কস্ট অফ গুড সোল্ড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। কি ফর্মুলা, কস্ট অফ গুড সোল্ড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুড সোল্ড 10 লাখ, অ্যাভারেজ ইনভেন্টরি 2.5 লাখ, ডিভাইড করলাম 4 টাইমস। পুরো মাখন, পুরো মাখন হবে জিনিসপত্রগুলো। এখানে দেখো 33 নম্বর অঙ্ক, ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশন 5 লাখ, ক্যাশ রেভিনিউ ফ্রম অপারেশন 3 লাখ। রেভিনিউ ফ্রম অপারেশন মানে হচ্ছে সেল, কি বলে সেল। তাহলে 5 লাখ আর 3 লাখ মানে 8 লাখ হচ্ছে টোটাল সেল, হ্যাঁ কি না, বুঝে গেছি। 5 লাখ দিয়েছে আর 3 লাখ দিয়েছে। এর মধ্যে বলে দেখো গ্রস প্রফিট আছে 25% কস্টের উপরে, কস্ট যাই হোক না কেন প্রফিট হবে 25%। কস্ট যদি ধরি 100 তাহলে প্রফিট কত হবে 25। তার মানে কস্ট আর প্রফিট কে অ্যাড করলে আমাদের কি বেরোয়, সেল বেরোয়। কস্ট এবং প্রফিট কে অ্যাড করলে কি বেরোবে, সেল। তাহলে সেল হচ্ছে 125, আবার দেখো সেল হচ্ছে 8 লাখ। তার মানে আমি বলতে পারি যে 125 সমান 8 লাখ, তাহলে 1 সমান কত হবে 8 লাখ বাই 125। তাহলে কস্ট কত ধরেছিলাম 100, তাহলে 100 সমান কত হবে, 100 ভ্যালুটা আমরা বার করলাম 6,40,000। এই 100 ভ্যালুটা কি বলা হয়, কস্ট অফ গুড সোল্ড। কি বলা হবে, কস্ট অফ গুড সোল্ড। এবারে ফর্মুলা কি বের করতে বলেছে তোমাকে, অপারেটিং রেশিও, তাই তো। অপারেটিং রেশিও ফর্মুলা কি, কস্ট অফ গুড সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস ডিভাইডেড বাই নেট সেলস ইনটু 100। তাহলে কস্ট অফ গুড সোল্ড 6,40,000, অপারেটিং এক্সপেন্সেস কোনগুলোকে বলবো, এই যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস 15,000 এবং সেলিং এক্সপেন্সেস 25,000, এই দুটোকে অ্যাড করে দিলাম। 15 প্লাস 25 প্লাস 6,40,000 আর 8 লাখ হচ্ছে টোটাল সেলস, ডিভাইড ইনটু 100 করলে 85% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 85% কোথায় আছে দেখে নাও, 85% হচ্ছে সি নাম্বার অপশনে আছে। তাহলে কত নম্বর, এবার নেক্সট অঙ্ক করবো 34 নম্বর অঙ্কটা। অঙ্ক নয়, এটি একটা ধাঁধা মতো বলেছে, যদি তুমি ডেটর্স এর কাছ থেকে 30,000 টাকা পাও তাহলে তোমার কি হবে। দেখো নো চেঞ্জেস, কারণ তোমার ক্যাশ পেতে তার জায়গায় ডেটর্স এর নাম লিখছো, ক্যাশ ও কারেন্ট অ্যাসেট, ডেটর্স ও কারেন্ট অ্যাসেট, তাহলে নো চেঞ্জ। এরটা 3 হবে, এরটা 3 হলো। এবার বলেছে ডেটর্স
40,000 টাকা পেতে সেইখান থেকে তুমি কি দেখছো, তুমি তাকে বলেছো ভাই তুই আমাকে 40,000 টাকা দিতে হবে না, তো তুই আমাকে 36,000 টাকা দে, 4,000 টাকা কম দে, তাহলে কম হচ্ছে মানে ডিক্রিজ করে হচ্ছে। তাহলে ভাই বি এরটা 4 হবে, বি এরটা কি হবে, বি এরটা 4 বা বি এরটা 1, যেটা দেখো দুটোতে ডিক্রিজ আছে, দুটোতে ডিক্রিজ আছে, বি এরটা 1, সি এরটা 2, গুড সোল্ড টু ডেটর্স 20,000 টাকা, যদি বিক্রি করা হয় ডেপ্টর্স কে তাহলে তোমার বাড়বে, ইনক্রিজ হবে ডেপ্টর্স, ইয়েস কারেক্ট অ্যান্সার C2, আর ডি এরটা 4, 4 মানে কোনটা, ডিক্রিজ হবে। তো যাই হোক এটা অপশন ডি ও হতে পারে, এটার অপশন এ ও হতে পারে, দেখো সেমই অপশন আছে। যাই হোক এবারে দেখো কারেন্ট রেশিওর আইডিয়াল কত, আইডিয়াল মানে হওয়া উচিত 2:1, একদম পারফেক্ট। কুইক রেশিওর আইডিয়াল কত, 1:1, এটাও পারফেক্ট, দুটোই কিন্তু সঠিক এবং বোথ এ এন্ড বি আর কারেক্ট, আর এক্সপ্লেনেশনটাও ঠিক। এবার আসবো টেকনিক অফ ফিনান্সিয়াল অ্যানালাইসিস which exhibit a comparative study of components of financial statement for more 2 or more years, যখন আমরা 2 বছর বা 2 বছরের বেশির সঙ্গে কম্পেয়ার করি তাকে কি বলা হয়, তাকে বলা হয় কম্পারেটিভ, তাকে কি বলা হয়, কম্পারেটিভ স্টেটমেন্ট, কম্পারেটিভ স্টেটমেন্ট। তারপরে দেখো এই অঙ্কটা, রেভিনিউ ফ্রম অপারেশন 20 লাখ, আদার ইনকাম 20% বলেছে, কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন 60%, ইনডাইরেক্ট এক্সপেন্সেস 2 লাখ, ট্যাক্স রেট এটা, প্রফিট আফটার ট্যাক্স তোমাকে বের করতে বলেছে। তাহলে বলো রেভিনিউ ফ্রম অপারেশন 20 লাখ লিখলাম, আদার ইনকাম বলেছিল 20%, কত বলেছিল 20%, সেই 20% করলাম, 20 লাখের 20% করলে কত হয় 4 লাখ, সেটাকে অ্যাড করে কত হলো 24 লাখ, তাহলে টোটাল রেভিনিউ ফ্রম অপারেশন কত হলো 24 লাখ, তার থেকে 60% হচ্ছে কস্ট অফ গুড সোল্ড, তাহলে 20 লাখ মানে যেটা আমরা রেভিনিউ করেছিলাম এই 20 লাখের 60% হচ্ছে বানাতে খরচা হয়েছে, তাহলে 20 লাখের 60% হচ্ছে 1,20,000, এটা বানাতে খরচা হয়েছে, 24 লাখ থেকে 1,20,000 চলে গেলে থাকলো, এই 12 লাখ চলে গেলে থাকলো কত, রিমেনিং 12 লাখ। এই রিমেনিং 12 লাখ তার মধ্যেও এটা তো গ্রস প্রফিট, গ্রস প্রফিট, এর মধ্যেও তোমার ইনডাইরেক্ট এক্সপেন্সেস ঢুকে আছে কত ভাই, ইনডাইরেক্ট এক্সপেন্সেস বলেছে 2 লাখ, তাহলে এই গ্রস প্রফিট থেকে ইনডাইরেক্ট এক্সপেন্সেস মাইনাস করলে কি বেরোবে ভাই, নেট প্রফিট বা প্রফিট বিফোর ট্যাক্স, কি বেরোবে ভাই, প্রফিট বিফোর ট্যাক্স, বা এটাকে আরেকটা বলা হয় নেট প্রফিট, নেট প্রফিট বেরিয়ে গেল। এবার বলি ট্যাক্স হচ্ছে 60% না 40%, তাহলে 10 লাখের প্রফিটের উপরে ট্যাক্স চাপানো হয়, প্রফিটের উপরে 40% ট্যাক্স 4 লাখ টাকা, তাহলে রিমেনিং থাকলো কত 6 লাখ টাকা, এটাই হচ্ছে কি পিএটি, পিএটি মানে কি প্রফিট আফটার ট্যাক্স। এবারে একটা শব্দ কথা মনে রাখবে, এখানে তোমাকে দিতে পারে যে ইবিট এর ফুল ফর্ম কি, ইবিট ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট আর ট্যাক্স, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স হচ্ছে ইবিট এর ফুল ফর্ম। এবার দেখো দ্য অবজেক্টিভ অফ কম্পারেটিভ স্টেটমেন্ট টু মেক দ্য ডেটা কমপ্লেক্স, টু শো সলভেন্সি, টু হেল্প ফোরকাস্টিং, টু শো দ্য ইন্ট্রা ফার্ম কম্পারিজন, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফোরকাস্টিং মানে ভবিষ্যৎবাণী করতে, দেখতে যে ভবিষ্যতে কি হবে, ভালো হবে না খারাপ, সেটা বুঝতে কাজে লাগায় কে, কম্পারেটিভ স্টেটমেন্ট। লাস্ট বলেছে ইন কম্পারেটিভ, লাস্টের আগেরটা 39, ইন কম্পারেটিভ স্টেটমেন্ট এভরি আইটেম ইজ শো বোথ মানি ভ্যালু দেখায় এবং পার্সেন্টেজ দেখায়, দ্যাট ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Which of the following is not representing the financial presenting a financial analysis, কোনটা দেখায় না, অ্যানুয়াল রিপোর্ট দেখায় না, অ্যানুয়াল রিপোর্ট কিন্তু অ্যানুয়াল রিপোর্ট দেখায় না, কে দেখায় না ভাই, কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখায় না, মানে তোমার কম্পারেটিভ অ্যানালাইসিসও দেখায় না, কমন সাইজ অ্যানালাইসিসও দেখায় না, ফাইনাল রিপোর্ট কিন্তু দেখায় না, বাট এইগুলো দেখায় অ্যাবসলিউট চেঞ্জেস, পার্সেন্টেজ, রেশিও অ্যানালাইসিস, এই তিনটে দেখায়। তাহলে আজকের ভিডিওটা কমপ্লিট ভিডিও, যেখানে 40টা কোশ্চেন আমরা সলভ করলাম উইদাউট এনি হেজিটেশন, আমরা বুঝলাম। যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে 10 জনের সঙ্গে শেয়ার করে, যাতে পরীক্ষার আগে যারা ফেল করবে ভাবছে তাদের জন্য যেন মাখন হয়ে যায়।